আজ দিনটি ছিল ৯ই মে। বাড়ির সকলকে নিয়ে চললাম হিন্দুদের অন্যতম তীর্থস্থান তারাপীঠের উদ্দেশ্যে। চারিদিকে তখনও রাতের আধার কাটেনি। বাড়ির সামনে যথাসময়ে টোটো এসে দাঁড়ালো এবং আমরা টোটোয় চড়ে বসলাম। বারাসাতে নপাড়া পুরাতন কালীবাড়ি নপাড়াবাসীর কাছে একটি অত্যন্ত আবেগের জায়গা। সেই মাকে প্রণাম জানিয়ে আমরা পাড়ি দিলাম আর এক মায়ের উদ্দেশ্যে। চারিদিকে তখনও অন্ধকার কাটেনি। আমরা এগিয়ে চললাম বারাসাত স্টেশনের উদ্দেশ্যে। টোটো থেকে নেমে আমরা এগিয়ে চললাম ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে। টিকিট কেটে আমরা প্রত্যেকে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল ৭টা ২০ মা তারা এক্সপ্রেস। ট্রেন শহর ও শহরতলির মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ লোকাল ট্রেন ব্যবহার করে থাকেন তাদের রুজি রুটির উদ্দেশ্যে বা অন্যান্য ব্যক্তিগত কারণে। আমরা প্রত্যেকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম ট্রেনের জন্য এবং যথাসময়ে বারাসাত স্টেশনে ট্রেন এসে পৌঁছালো এবং আমরা ট্রেনে চড়ে বসলাম। শিয়ালদা ও হাওড়া থেকে অনেক ট্রেনই রামপুরহাটে যায়। আপনারা এর মধ্যে যে কোনো ট্রেন ধরেই রামপুরহাটে পৌঁছে যেতে পারেন। বারাসাত স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আর আমরা চললাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদার ১২ নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেস এসে পৌঁছালো এবং আমরা যথাসময়ে ট্রেনে চড়ে বসলাম। শিয়ালদা থেকে ঠিক টাইমে ট্রেনটি ছেড়ে দিল এবং আমরা রওনা দিলাম রামপুরহাটের উদ্দেশ্যে। প্রতি বছর এই সময় আমরা মা তারাকে দর্শন করে থাকি। আমার হাজবেন্ড অর্ণব, আর অর্ণবই এই ট্যুরের মেন উদ্যোক্তা। ট্রেনের জানলা দিয়ে আমরা চারিদিকে সবুজের সমারোহ দেখতে দেখতে এগিয়ে চললাম। দেখতে দেখতে আমরা বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। জীবনে চলার পথে এমন অনেক মানুষের সাথে পরিচয় হয় আমাদের, যারা ভীষণভাবে প্রতিভাবান, কিন্তু সুযোগের অভাবে তারা তাদের প্রতিভাকে প্রকাশ করতে পারে না। এমনই একজন মানুষের সাথে পরিচয় হলো আজ, আর তার প্রতিভাকে আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু বলছি না তো। বড় মানুষ ভজন মানুষ পূজন, তোমরা অর্ঘ্য দাও মানুষের পায়। এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। বড় মানুষ ভজন মানুষ পূজন, বড় মানুষ ভজন মানুষ পূজন, তোমরা অর্ঘ্য দাও মানুষের পায়। এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। ওরে এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায়। ধরো মানুষ ধরো, ধরো ধরো মানুষ ধরো, ধরো অতি যতনে। অমূল্য ধন মানুষ রতন চিরনা জীবনে, অমূল্য ধন মানুষ রতন চিরনা জীবনে। মন তুমি ধরো ধরো, মন আগে ধরো ধরো, মন তুমি ধরো ধরো মানুষ ধরো, ধরো ধরো মানুষ ধরো, ধরো অতি যতনে। অমূল্য ধন মানুষ রতন চিরনা জীবনে, অমূল্য ধন মানুষ রতন চিরনা জীবনে। অবশেষে আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছালাম এবং স্টেশনের বাইরে বেরিয়ে ম্যাজিক গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলাম। এখানে ম্যাজিক গাড়ি পাওয়া যায়
আপনারা রিজার্ভ করেও যেতে পারেন বা শেয়ারিং করেও যেতে পারেন। শেয়ারিংয়ে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম গাড়ির জন্য এবং দেখতে দেখতে গাড়িটি চলে এলো। গাড়ির মাথায় একে একে লাগেজগুলো তুলে দিয়ে আমরা চেপে বসলাম ম্যাজিক গাড়িতে এবং এগিয়ে চললাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। তারাপীঠ হলো বীরভূম জেলার একটি বিখ্যাত মন্দির ও তীর্থস্থান। এটি হিন্দুদের কাছে এক অত্যন্ত পবিত্র স্থান এবং এটি একটি গুরুত্বপূর্ণ তান্ত্রিক সাধনার ক্ষেত্রও বটে। ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে পুজো করলে মনের সকল বাসনা পূর্ণ হয়। তারাপীঠকে অনেকে শক্তিপীঠ বা সিদ্ধপীঠ হিসেবেও মনে করেন। ওই যে দূরে দেখা যাচ্ছে তারাপীঠ মন্দিরের মেন গেট। দেখতে দেখতে আমরা দ্বারকা নদীর পাড়ে এসে পৌঁছলাম। এই দ্বারকা নদীর তীরেই মা তারার মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরে যাওয়ার মেন রাস্তার দুধারে প্রচুর হোটেল আছে, আপনারা যে কোনো হোটেলেই থাকতে পারেন। মন্দিরে যাওয়ার মেন রাস্তাতে আমরা পৌঁছে গেলাম। আমাদের হোটেলটি ছিল মন্দিরের খুব কাছে। হোটেলটির নাম হলো ব্লু স্টার। আমরা হোটেলে পৌঁছে লবিতে অপেক্ষা করতে লাগলাম রুমের জন্য এবং অর্ণব সমস্ত রকম ফর্মালিটিস কমপ্লিট করতে থাকলো। আমাদের রুমটি ছিল 3rd ফ্লোরে। লিফট দিয়ে আস্তে আস্তে উঠে আমরা যে যার রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম একটি কিং সাইজের বেড, তার সাথে একটি ওয়ার্ড্রপ, মিরার, টিভি, সোফা এবং ওয়াশরুমটি মোটের ওপর পরিষ্কারই ছিল এবং আমাদের হোটেলটি ছিল একদম মার্কেটের ওপরেই। এরপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে হোটেলের নিচে গেলাম লাঞ্চের জন্য। লাঞ্চের জায়গাটি মোটের ওপরে পরিষ্কার পরিচ্ছন্নই ছিল এবং আমরা লাঞ্চে অর্ডার করলাম ভেজ থালি, তার সাথে ডিমের অমলেট। দুপুরে সবাই একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা সবাই মিলে চললাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। মন্দিরে প্রবেশ করার আগে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। মন্দিরে প্রবেশ করার মুখে জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে, জনপ্রতি 2 টাকা করে। মন্দিরে প্রবেশের মুখে দেখলাম মন্দির থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা সবাই মিলে একটু প্রসাদ গ্রহণ করলাম এবং আস্তে আস্তে সন্ধ্যা আরতি দেখার জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে বসলাম। বর্তমান মন্দিরে বড় স্ক্রিনে সন্ধ্যা আরতি দেখার সুব্যবস্থা রয়েছে। মন ভরে আমরা সন্ধ্যা আরতি দেখলাম সবাই মিলে। সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতি শুরু হয়ে থাকে এবং দেখতে দেখতে শুরুও হয়ে গেল। এই যে এইটাতে
লোকমুখে প্রচলিত আছে জয় দত্ত নামে এক বণিক নৌকা নিয়ে দ্বারকা নদী পার হচ্ছিলেন। সেই সময় তারাপীঠের কাছে নৌকা থামিয়েছিলেন। নোঙর করা নৌকায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হয় জয় দত্তের ছেলের। এদিকে জয় দত্তের লোকজন তখন অন্যদিকে খাবারে তোড়জোড় করছিলেন। তারা একটি শোল মাছ কেটে পুকুরে ধুতে যান। পুকুরের জলে মাছ ধুতেই সেই মাছ নাকি জ্যান্ত হয়ে উঠেছিল। অলৌকিক এই ঘটনার কথা তারা মালিক জয় দত্তকে জানালে তিনি মৃত ছেলেকে ওই পুকুরে নিয়ে যান। সেই পুকুরের জল গায়ে ঢালতেই মৃত ছেলে বেঁচে ওঠে। এই ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ায় সেখানে ভক্তদের ভিড় জমতে থাকে। সেই পুকুর এখন তারাপীঠের জীবিত কুণ্ড নামে বিখ্যাত। সেই রাতেই জয় দত্তকে স্বপ্ন দেখা দেন দেবী। এই দিন ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নাদেশ পেয়ে তারা মায়ের পুজো শুরু করেন ওই বণিক। সেই থেকে তারাপীঠ শুক্লা চতুর্দশীর দিন আবির্ভূত দিবস হিসেবে পালন হয়ে আসছে। মনে করা হয় মা তারার তৃতীয় নয়ন বা তারা এখানে পড়েছিল, সেখান থেকে এই মন্দিরের নাম তারাপীঠ। এরপর মন্দিরের বাইরে এসে আমরা মার্কেটে ঘুরে বেড়াতে লাগলাম এবং বিভিন্ন জিনিস কেনাকাটা করতে 1500 লাগলাম। प्रीलोडेड गानों वाला कीपैड फोन धमाकेदार साउंड के साथ कारवा मोबाइल। একজন দিদাকে দেখলাম কাঠে সুন্দর ছোট ছোট মূর্তি বিক্রি করছেন। দেখে খুব ভালো লাগলো। অনেক সময় আমরা বিভিন্ন জিনিসের দরদাম করে থাকি। এই ধরনের খেটে খাওয়া মানুষের কাছে দরদাম করাটা মানবিকতার কাছে হেরে যাওয়া। রাতে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল ৩টের সময় উঠে মন্দিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। মন্দির কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করেছেন, মেন মন্দিরে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষেধ। তাই আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমরা হোটেলে ফিরে বামাখ্যাপার আশ্রম ও শ্মশানে গেলাম দর্শন করার জন্য। রাস্তার দুই ধারে যেতে যেতে দেখলাম প্রচুর ফুল ও মালার দোকান। মালাগুলি দেখে মন ভরে গেল। এইসব ফুল ও মালা মায়ের চরণে নিবেদন করা হবে। দেখতে দেখতে আমরা তারাপীঠ মহাশ্মশানে প্রবেশ করলাম। साउंड के साथ তারাপীঠ মহাশ্মশান তারাপীঠের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি তারাপীঠ মন্দিরের সাথে সম্পর্কিত। এখানে তারা মায়ের পূজা করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। স্থানীয় মতানুসারে ঋষি বশিষ্ঠ এখানে তারা মায়ের পুজো শুরু করেন। তারাপীঠ মহাশ্মশান মন্দির চত্বরের একটি অংশ এবং এখানে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ও তান্ত্রিক আচার অনুষ্ঠান করা হয়। তারাপীঠ মহাশ্মশান ও বামাখ্যাপার আশ্রম একই জায়গায় অবস্থিত। সাধক বামাখ্যাপা, যিনি বামাচরণ চট্টোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন, একজন বিখ্যাত বাঙালি হিন্দু সাধক এবং তান্ত্রিক। তিনি বীরভূম তারাপীঠে বসবাস করতেন এবং দেবী তারার একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং মা তারাকে তিনি বড়মা বলে ডাকতেন। তিনি বীরভূম জেলার আটলা গ্রামে জন্মগ্রহণ করেন। বামাখ্যাপা তার অদ্ভুত জীবনযাপন ও দেবী তারার প্রতি গভীর ভক্তির জন্য পরিচিত ছিল। তার জীবন অবলম্বনে বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন সাধক বামাখ্যাপা। এরপর হোটেলে ফিরে আমরা তৈরি হয়ে নিলাম সাইট সিন দেখার জন্য। এরপর আমরা হোটেলের লবিতে অপেক্ষা করতে লাগলাম টোটোর জন্য। নির্দিষ্ট সময়ে টোটো এসে উপস্থিত হলো এবং আমরা বেরিয়ে পড়লাম সাধক বামাখ্যাপার পৈতৃক বাড়ি দেখবার উদ্দেশ্যে আটলা গ্রামে। দেখতে দেখতে আমরা চলে এলাম সাধক বামাখ্যাপার জন্মস্থানে।
এখানে সাধক বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। এখানেই তার আদি ভিটে। জন্মভিটি নিয়ে কিছু বিতর্কও আছে। এই স্থানটি হচ্ছে সাধক বামাখ্যাপার আঁতুড়ঘর হিসেবে পরিচিত। এরপর আমরা পরবর্তী দর্শনীয় স্থান দেখবার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর দেখতে দেখতে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দিরটি তারাপীঠের মেন মন্দির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটি ভীষণই সুন্দর এবং একটু কালারফুলও ছিল। জগন্নাথ মন্দির দেখে আমরা চলে গেলাম এরপর ইস্কন মন্দির দেখতে। ইস্কন মন্দিরটিও ভীষণ সুন্দর ছিল। এরপর নেক্সট মন্দিরটি ছিল নিতাই বাড়ি, এবং নিতাই বাড়ি দেখে আমরা সবাই ফিরে চললাম হোটেলের দিকে। হোটেলে প্রবেশ করেই আমরা ভোগ খেতে চলে যাব মা তারার মন্দিরে। এরপর আমরা মন্দিরে প্রবেশ করেই কুপন সংগ্রহ করে ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারাপীঠ মায়ের ভোগে আমিষ পদ থাকাটা বেশ প্রচলিত, কারণ এখানে মায়ের পুজো তন্ত্রমতে হয়ে থাকে। দেখতে দেখতে মায়ের প্রসাদ চলে এলো। প্রসাদে ছিল পোলাও, ভাজা, ডাল, ইঁচড় চিংড়ি, তরকারি, মাছ, চাটনি, পরমান্ন ও মিষ্টি। এরপর হোটেলে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে, মাকে শীতলভোগ নিবেদন করার উদ্দেশ্যে। শীতলভোগ মাকে নিবেদন করা হয় দুপুরে মেন ভোগ দেওয়ার পর। শীতলভোগে থাকে লুচি, মিষ্টি, সুজি ও ফল। এতে নির্দিষ্ট দোকান থেকে বানিয়ে মায়ের মেন মন্দিরে মাথায় করে নিয়ে যেতে হয়। শীতল ভোগ মাকে নিবেদন করার পর জনসাধারণের মধ্যে সেটি বিতরণ করে দেয়া হয়। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, ডুবে না যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, ও মা কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না মা বলিতে, চাই না মাগো রাজা হতে। যদি দ্বার
ভোগ নিবেদন করার পর আমরা হোটেলে ফিরে এসে একটু রেস্ট নিয়ে ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নেক্সট ডের জন্য। সকাল সকাল আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য বোলপুরের উদ্দেশ্যে। সবাইকে স্টেশনে বসিয়ে আমি আর আমার দিদি চললাম সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। রামপুরহাট স্টেশনের বাইরে প্রচুর খাবারের দোকান আছে, সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। পাশেই দেখতে পেলাম কি সুন্দর একটা অমলতাস গাছ, দেখেই মনটা ভরে গেল। রামপুরহাট স্টেশনে অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস চলে আসলো এবং আমরা নির্দিষ্ট সময়ে ট্রেনে চড়ে বসলাম। রামপুরহাট স্টেশনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম বোলপুরের উদ্দেশ্যে। বোলপুর স্টেশনে নেমে আমরা টোটোয় চড়ে এগিয়ে চললাম হোটেলের দিকে। আগে থেকেই আমাদের হোটেল বুকিং করা ছিল। আমাদের হোটেলটি ছিল প্রান্তিক। আমাদের হোটেলটির নাম ছিল কৃষ্টি গেস্ট হাউস। হোটেলে প্রবেশ করতেই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে অভ্যর্থনা জানানো হলো। ফর্মালিটিস কমপ্লিট করে আমরা যে যার রুমে প্রবেশ করলাম। আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে। রুমে প্রবেশ করেই দেখতে পেলাম একটা ডাবল কিং সাইজের বেড, তার সাথে ছিল ছোট্ট একটা টি টেবিল, চেয়ার, টিভি, মিরর আর ওয়ার্ড্রপ। আর এর সাথে বাথরুমটাও দেখলাম মোটের ওপর বেশ পরিষ্কারই ছিল। এই রুমটির সাথেই ছিল খুব সুন্দর একটা অ্যাটাচ ব্যালকনি। এরপরে আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমাদের বিভিন্ন সাইট সিনের উদ্দেশ্যে। এরপর দেখতে দেখতে আমরা চলে এলাম প্রথম সাইট সিন সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামের প্রবেশ মূল্য হলো জনপ্রতি ৩০ টাকা। সৃজনী শিল্পগ্রাম সপ্তাহে রোজই খোলা থাকে। এর টাইমিং হলো সকাল ৯:৩০ থেকে বিকেল ৫টা, কিন্তু টিকিট কাউন্টার বিকেল ৪:৩০-র মধ্যেই বন্ধ হয়ে যায়। সৃজনী শিল্পগ্রাম মোট ২৬ বিঘা জমির ওপরে তৈরি হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, সংস্কৃতির মেলবন্ধন হলো এই সৃজনী শিল্পগ্রাম। শিল্পীরা তাদের নিখুঁত হাতে ফুটিয়ে তুলেছেন ভারতবর্ষের 10টি রাজ্যের কুটির শিল্প ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে। এই 10টি রাজ্য হলো সিকিম, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, মণিপুর, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর।
সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা চললাম পরবর্তী গন্তব্য সুরুল রাজবাড়ির দিকে। সুরুল রাজবাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। প্রতিটি রাজবাড়ির কোনো না কোনো গল্প বহন করে। এই সুরুল রাজবাড়ি প্রায় 300 বছরের পুরনো। এই রাজবাড়ির আরেক নাম সরকার বাড়ি। এই রাজবাড়িতে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে, তার মধ্যে অপর্ণা সেন পরিচালিত বিখ্যাত মুভি গয়নার বাক্সেরও শুটিং হয়েছে। এরপর চারপাশটা আমরা ঘুরে দেখতে লাগলাম এবং দেখতে পেলাম খুব সুন্দর একটা দুর্গা মণ্ডপ। যারা বোলপুর শান্তিনিকেতন আসবেন তারা অবশ্যই একবার এই সুরুল রাজবাড়িতে আসবেন, সবারই ভীষণ ভালো লাগে। সুরুল রাজবাড়ি দেখে এরপর আমরা চললাম পরবর্তী গন্তব্য সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সোনাঝুরি হাট, যা খোয়াই মেলা বা শনিবারের হাট নামেও পরিচিত, এখানে স্থানীয় শিল্পীদের তৈরি হস্তনির্মিত জিনিস, পোশাক, গহনা ও নানান ধরনের জিনিস পাওয়া যায়। এই হাট বসে সোনাঝুরি জঙ্গলের পাশে কোপাই নদীর ধারে। বর্তমানে এটি প্রতিদিনই বসে।
শান্তিনিকেতনে বেড়াতে আসা প্রত্যেকটি পর্যটকের কাছে সোনাঝুরি হাট একটি অন্যতম আকর্ষণ। সমস্ত কেনাকাটা শেষ করে আমি একটু ঝুমুর শিল্পীদের সাথে পায়ে পা মিলিয়ে নিলাম। এরপর সোনাঝুরি হাট দেখে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। পরবর্তী দিন সকালবেলা আমরা তৈরি হয়ে নিলাম কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। নির্দিষ্ট সময় হোটেলের সামনে টোটো এসে উপস্থিত হলো। এবার আমরা টোটোয় করে চললাম কঙ্কালীতলার দিকে। রাস্তার দুধারে মাঠের মধ্যে সবুজ ধান গাছপালা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। টোটো থেকে নেমে আমরা ফুলের ডালা কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। কঙ্কালীতলার দেবী বেদগর্ভা নামেও পরিচিত। প্রচলিত নাম অনুসারে এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। শান্তিনিকেতন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালীতলা বীরভূম জেলার অন্যতম সতীপীঠ। এই কঙ্কালীতলা এটি 51 পীঠের শেষ সতীপীঠ হিসাবেও পরিচিত। বলা হয় সতীর দেহত্যাগের পর শিবের পিঠে থেকে গিয়েছিল কাকহাল। এখানকার প্রধান আকর্ষণ হলো একটি কুণ্ড। এই কুণ্ডতেই নিমজ্জিত আছে মায়ের কাকহাল। কঙ্কালীতলা মন্দিরটি একটি শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত। বোলপুর স্টেশন থেকে টোটো বা বাসে করে এখানে আপনারা আসতে পারেন। এখানে বহু ভক্ত নিয়মিত পুজো ও দর্শন করতে আসেন। মন্দিরে প্রবেশ করেই আমরা ভীষণ সুন্দরভাবে পুজো দিলাম এবং মায়ের দর্শন করলাম। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে। এই সেই কুণ্ড বা পুকুর মনে করা হয় এর মধ্যেই মায়ের কাকহাল নিমজ্জিত রয়েছে।
সুন্দরভাবে পুজো দিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। মন্দিরের পাশেই দেখতে পেলাম খুব সুন্দর একটা শিব মন্দির। এরপর আমরা দেখে নিলাম কঙ্কালীতলার শ্মশান ও কোপাই নদী। এরপর আমরা এসে পৌঁছালাম কোপাই নদীর ধারে। এই কোপাই নদী শাল নদী নামেও পরিচিত। বর্তমানে সন্ধ্যা আরতির সুন্দর ব্যবস্থা আছে এই কোপাই নদী। এর পরবর্তী গন্তব্য ছিল আমাদের বিশ্বভারতী ক্যাম্প। এটি হচ্ছে বিশ্বভারতী কৃষি ও গবেষণা কেন্দ্র। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির নাম প্রতীচি। এই বাড়িটি অমর্ত্য সেনের এবং এই বাড়িটির নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। এই যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম যাযাবর। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য রামকিঙ্কর বেশ তৈরি করেছিলেন 1955-56 সালে। এটি চুন সুরকি দিয়ে 2-3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানানো। এই ভাস্কর্যটির প্রধান বৈশিষ্ট্য হলো হাত না লাগিয়ে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা। এটি হচ্ছে নাট্যশালা বা নাট্যঘর। এই যে খোলা মঞ্চটি দেখতে পাচ্ছেন, এর নাম রক্তকরবী। এর ভেতরে 1200 মানুষ একসাথে বসে নাটক দেখতে পারে। এটি হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। এখানকার প্রবেশ মূল্য হলো 40। এখানকার টাইমিং হলো সকাল 10টা থেকে বিকাল 5টা। এখানে কোনো ক্যামেরা এলাও করে। এটি হচ্ছে ছাতিনতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 5 টাকার বিনিময়ে 20 বিঘা জমি এখানে কিনেছিলেন। ভারতবর্ষের প্রেসিডেন্ট হচ্ছেন বিশ্বভারতীর আচার্য। যেসব ছাত্রছাত্রীরা পিএইচডি কমপ্লিট করে থাকে এখান থেকে, তিনি নিজে হাতে সবাইকে সার্টিফিকেট প্রদান করেন। দোল উৎসব এই ছাতিনতলা থেকেই শুরু হয়। এই বাড়িটির নাম হচ্ছে উপাসনা মন্দির বা উপাসনা গৃহ। এই বাড়িটি বেলজিয়াম গ্লাস ও ইটালিয়ান টালি দিয়ে তৈরি। এর ভেতরে কোনো মূর্তি নেই। ব্রহ্ম সমাজে বিশ্বাসী মানুষেরা মূর্তি পুজো করে। এই যে মাটির বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য নন্দলাল বসু। তিনি এই বাড়িটির নাম দিয়েছিলেন তালধ্বজ বাড়ি। এই গাছটিকে কেন্দ্র করে রবি ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এটি হচ্ছে শান্তিনিকেতনের প্রাচীন বটগাছ। আমরা প্রত্যেকে এই সহজপাঠ বই ছোটবেলায় পড়েছি। সহজপাঠ বইয়ের প্রথম পাতাতে এই বটগাছ আমরা দেখতে পাই। এটি 3 পাহাড়ি নামেও পরিচিত। এর তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটির প্রথম ছলায়। এটি হচ্ছে বিশ্বভারতীর গ্রন্থাগার। 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে শান্তিনিকেতনের একটি উন্মুক্ত প্রাঙ্গণ। বিশ্বভারতীর বসন্ত উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব, যা এই প্রাঙ্গণেই হয়ে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই এটি শুরু হয়েছিল। এবার আমরা ফিরে চললাম হোটেলের পথে। আজ আমাদের ঘরে ফেরার পালা। হোটেলে ফিরেই আমরা সবাই লাগেজ গুছিয়ে তৈরি হয়ে নিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। জানি না আবার কবে ফিরে আসবো কবিগুরুর শান্তিনিকেতনে। আমরা হোটেলের ফর্মালিটিস কমপ্লিট করে টোটোয় চড়ে বসলাম। আমাদের ফেরার ট্রেন ছিল 2:53 মাতারা এক্সপ্রেস। ফেরার পথে শান্তিনিকেতনের কৃষ্ণাদের ঘরোয়া খাবার রেস্টুরেন্টের স্বাদ আমরা উপভোগ করলাম। আপনারাও শান্তিনিকেতনে আসলে একবার ট্রাই করতেই পারেন। এরপর আমরা এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে। তারাপীঠ ও শান্তিনিকেতনে আমাদের মোট খরচা হয়েছে
5 থেকে 5,500 টাকার মতো। সিজন অনুযায়ী এটা বাড়ে বা কমে। যথাসময়ে আমাদের ট্রেন এসে গেল আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানেই আমাদের আজকের জার্নি শেষ হল।